গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দ্বার কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই পর্ব ৪। মামার কাছে সপ্তাহে ৩ দিন গোফওয়ালা অত্যন্ত বেডে এক লোক আসছে। মামাকে প্রায় ন্যাংটো করে সারা গায়ে তেল মালিশ করে দলাই মলাই করছে। এই সময় মামা উহ আহ ব্যথা এবং আরামের মিলিত ধ্বনি তুলছেন। অতি কুৎসিত দৃশ্য। আমি মামাকে একদিন বললাম, বড় মামা, তুমি তো খোঁড়া হয়ে যাচ্ছ। বড় মামা ঘরঘরে গলায় বললেন, খোঁড়া হয়ে যাচ্ছি মানে? ঘোড়াকে প্রতিদিন দলাই মালাই করতে হয়, তোমাকেও করতে হয়, এই জন্য বললাম। সরি, ঠাট্টা করছি। আমি কি তোমার ঠাট্টা সম্পর্কীয় কেউ? জি না মামা। নিজের চরকায় তেল দাও, পরের চরকায় নয়। জি আচ্ছা মামা। বড় মামা মনে হয় কলেজের চাকরিটা ছেড়ে দিয়েছেন, কলেজে যান না। কলেজের চাকরি ছেড়ে দেওয়ার জন্যই হয়তো আগের মতো মাস্টারি প্রশ্ন করেন না। বড় মামা বিষয়ে আমি এখন একটা ভয়ঙ্কর কথা বলবো, পুরোপুরি খোলাসা করে বলবো না, রাগঢাক করে বলবো। যার বোঝা সে বুঝবে, না বুঝলে নাই। না বুঝলে নাই, তাই তাই তাই। বড় মামার ড্রয়ারে আমি একটা প্যাকেট দেখেছি। কিসের প্যাকেট? এই তো হলো সমস্যা। একটা বড় প্যাকেটে অনেকগুলো ছোট ছোট প্যাকেট। ছোট প্যাকেটে বেলুনের মতো একটা জিনিস থাকে, ফু দিলে বেলুন হয়ে যায়। এখনো পরিষ্কার হয়নি, না হলে কিছু করার নেই। প্রথম যেদিন প্যাকেটটা দেখলাম সেদিন ১৩টা ছোট প্যাকেট ছিল, এখন আছে ১১টা। অর্থাৎ দুটো ব্যবহার হয়েছে। খুবই ভয়ঙ্কর। প্যাকেটের সন্ধান কিভাবে পেলাম সেটা বলি। মামা ঘর থেকে বের হওয়ার সময় ঘর সব সময় তালা দিয়ে যান, বেশ ভারী তালা। আমি আমার ঘরের তালা চাবি ঠিক করার সময় একজন চাবিওয়ালাকে খবর দিলাম। মামা তখন ঘরে ছিলেন না। আমি চাবিওয়ালাকে দিয়ে মামার ঘরের তালা চাবি বানিয়ে নিলাম। আর ইচ্ছা করলেই মামার ঘরে আমি ঢুকতে পারি। মাঝামাঝি ঢুকি। মামার ঘরে বড় একটা স্টিলের ট্রাঙ্ক আছে, সেটাতেও তালা। চাবিওয়ালাকে দিয়ে আমি ট্রাঙ্কও খোলাবো, সুযোগ পাচ্ছি না। চাবিওয়ালাকে তাহলে মার মামার ঘরে ঢুকাতে হবে। মা আবার সখিনা দেখে ফেলবে। আমি অপেক্ষা করছি কোনো একদিন মা তার বান্ধবীর বাসায় যাবেন। মার এই বান্ধবী মিরপুরে থাকেন। মা তার সঙ্গে দেখা করতে গেলে সখিনাকে সঙ্গে নিয়ে যান এবং সারাদিন থাকেন। মার এই বান্ধবীর নাম মরিয়ম। তিনি নাকি পীর মহিলা। দুনিয়ার মহিলা তাকে ঘিরে থাকে। যেদিন দেখব মা নেই, সখিনা নেই, তারা গেছে মহিলা পীরের দরবারে এবং বড় মামা বাইরে গেছেন, সঙ্গে সঙ্গে চাবিওয়ালাকে টেলিফোন করব। চাবিওয়ালার মোবাইল ফোনের নম্বর আমি রেখে দিয়েছি। বাংলাদেশে বাস করার এই সুবিধা, এখন সবার কাছে মোবাইল ফোন। একসময় দেখা যাবে ভিক্ষুকের হাতেও মোবাইল ফোন, তারা ভিক্ষা করতে আসার আগে মোবাইলে কল দিবে। ভিক্ষা নিতে কি আসবো, কিছু মিলবে? বড় মামাকে আমি ভৌতিক ট্রিটমেন্ট দিব ঠিক করেছি। তিনি চাবি খুলে ঘরে ঢুকে দেখবেন বিছানায়, মেঝেতে এবং বাথরুমে টাটকা রক্ত। কয়েকবার এরকম দেখলে তার খবর হয়ে যাবে। টাটকা রক্ত পাওয়াই সমস্যা। বাজারে তো আর মানুষের রক্ত প্যাকেট বিক্রি করে না। তবে মানুষের রক্তই যে লাগবে তা না। গরু ছাগলের রক্ত হলেও চলবে। আমি লেখক হুমায়ুন স্যারের পিয়নকে দিয়ে রক্ত জোগাড় করার পরিকল্পনা করেছি। তার সঙ্গে ভালো খাতির জমিয়েছি। তার নিজের মোবাইল নম্বর সে আমাকে দিয়েছে। মাঝে মাঝে খেজুর টাইপ কথা বলে খাতির বজায় রাখছি। গতকাল রাত ৯টার সময় টেলিফোন করে বললাম, মোস্তফা ভাই কেমন আছেন? সে বিগলিত গলায় বলল, "ও, ভালো আছি আপা।" আপনার স্যার কি রেস্টে আছেন? না, স্যার ম্যাডামের সঙ্গে মুভি দেখেন। মুভির নাম কি? নাম তো জানি না। মোস্তফা ভাই নামটা জেনে দিবেন। আমি ওই মুভিটা দেখব। আপনি মনে হয় জানেন না, আমিও আপনার স্যারের মতো লেখক। উনি যেসব মুভি দেখেন আমারও সেসব দেখা প্রয়োজন। বুঝেছেন? জি আপা। আপনার ছেলে কেমন আছে? ভালো আছে। নাম বাবু, তাই না? তার মা বাবু ডাকে, আমি ডাকি হিমু। স্যারের বই থেকে নাম নিয়েছি। ভালো করেছেন। আপনার কোনো মেয়ে হলে আমাকে বলবেন, আমি আমার বই থেকে নাম দিয়ে দিব। জি আচ্ছা। আপনার ছেলে হিমুর ডায়রিয়া হয়েছিল বলেছিলেন, এখন সেরেছে? জি। ওর স্যালাইন খাওয়াচ্ছেন, ডায়রিয়ায় বডি ডিহাইড্রেট হয়ে যায়। ওর স্যালাইন খেয়ে ঠিক করতে হয়। বুঝেছেন?
জি আপা। পরের বার যখন দেশে যাবেন আমার সঙ্গে দেখা করে যাবেন। আমি হিমুর জন্য একটা গিফট কিনে রেখেছি, গিফট সঙ্গে নিয়ে যাবেন। হলুদ পাঞ্জাবি, হলুদ পায়জামা। জি আচ্ছা আপা। ভালো কথা মোস্তফা ভাই। আমাদের স্কুলের একটা সায়েন্স প্রজেক্টে গরু বা ছাগলের রক্ত লাগে। জোগাড় করে দিতে পারবেন? রক্ত কই পাবো আপা? কি আশ্চর্য মোস্তফা ভাই! আপনি এমন একজন বুদ্ধিমান মানুষ হয়ে আমাকে জিজ্ঞেস করছেন রক্ত কই পাবো? আমি জানি নাকি? নিউ মার্কেটের কসাইদের কাছে খোঁজ নিয়ে দেখেন। জি আচ্ছা আপা। কতটুকু রক্ত লাগবে? প্রথম দফায় ১ লিটার লাগবে, পরে আবার লাগবে। রক্ত জোগাড় হলেই মোবাইলে আমাকে মিস কল দিবেন। জি আচ্ছা আপা। রক্তের জন্য অপেক্ষা। রক্ত এলেই বড় মামার চিকিৎসা শুরু হবে। জল চিকিৎসার মতো রক্ত চিকিৎসা। বড় মামার বিষয়ে বাবার সঙ্গে আমার কথা হয়েছে। আরে না, ছোট প্যাকেট বিষয় না। বাবার সঙ্গে এসব বিষয়ে কথা বলা যায় নাকি? মার সঙ্গে বলা যায়। তবে এখনো না, সময় হোক তখন বলব। বাবা আমার ঘরে ঢুকে দরজা ভিজিয়ে গলা নামিয়ে বললেন, তোমার বড় মামা বিষয়ে কিছু কথা বলবো। আমি বললাম, বলো। তবে আজে বাজে কিছু বলবে না, উনি সুফি টাইপ মানুষ। বাবা অবাক হয়ে বললেন, কে সুফি? আমি বললাম, মা তো তাই ধারণা। বড় মামা উল্টাপাল্টা যা করেন মামির ঠেলাঠেলিতে করেন। এখন মামি যেহেতু সঙ্গে নেই, বড় মামা পুরোপুরি সুফি। তোমার মার এই ধারণা? হুম। তাহলে তার কিছু বলার নেই। আমি বললাম, তারপরও কিছু বলা থাকলে বলো। বাবা বললেন, ডেভেলপারকে দিয়ে তোমার মামা যে ১০ তলা দালান তুলেছে, এটা নিয়ে খটকা। বলো শুনি কি খটকা? ডেভেলপাররা তো জমির মালিকদের সঙ্গে চুক্তি করবে। তোমার মাও তো জমির মালিক। তার সঙ্গে তো কোনো চুক্তি হয় নাই। তাহলে মা মনে হয় জমির মালিক না, বড় মামাই মালিক। সেটা কিভাবে সম্ভব? এই দুনিয়ায় সবই সম্ভব। তুমি কি বিষয়টা নিয়ে তোমার বড় মামার সঙ্গে আলাপ করবে? আমি আলাপ করব কোন দুঃখে? তোমার খটকা আলাপ তুমি করো। আমাকে লোভী ভাববে। তোমাকে লোভী ভাবলে তো ক্ষতি তো কিছু নাই। তুমি তো লোভী। লোভীকে লোভী ভাবা দোষের কিছু না। তারপরও লজ্জা লাগলে মাকে বলো জিজ্ঞেস করতে। তোমার মাকে বলেছিলাম। সে কান্নাকাটি করে বিশ্রী অবস্থা করেছে। আমাকে ছোটলোক বলেছে। এখন কি করা যায় বলো তো? ঝিম ধরে থাকো, আর কি করবে? বাবা কিছুক্ষণ ঝিম ধরে থেকে বের হয়ে গেলেন। মনে হচ্ছে আজ সারাদিন তিনি ঝিম ধরেই থাকবেন। নিম ফুলের মোহ পেয়ে ঝিম ধরেছে ভোমরা, ঝিম ধরেছে ভোমরা, ঝিম ধরেছে বাবা এখন ভোমরা। আজ সোমবার। আমার খারাপ দিবস। আজও নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটবে। ঘটুক। আমিও বাবার মতো ভোমরা হয়ে যাব। অনেকদিন পর উপন্যাস লিখতে বসলাম। বড় মামার ঘরে ভূতের উপদ্রব হয়েছে। তিনি বাইরে থেকে ফিরে ঘরের তালা খুলে দেখেন ঘরে রক্তে ভেজা। মেঝেতে রক্ত, বিছানায় রক্ত, এমনকি বাথরুমে রক্ত। বড় মামা চোখ কপালে তুলে বললেন, কি ব্যাপার? এসব কি? আমি বললাম, মনে হচ্ছে রক্ত। বড় মামা বললেন, ঘরে রক্ত আসবে কেন? আমি বললাম, তুমি যখন থাকো না তখন মনে হয় কোনো ড্রাকুলা এসেছিল। এ পর্যন্ত লিখে আমি কেটে ফেললাম। লেখা পছন্দ হয়নি। সত্যি সত্যি রক্ত ঢেলে দেখতে হবে বড় মামা কি বলেন, তারপর লিখতে হবে। নয়তো লেখায় প্রাণ প্রতিষ্ঠা পাবে না। দুপুরে আহসান সাহেবের গাড়ির নতুন ড্রাইভার এসে আমাকে বলল, স্যার আজ দুপুরে তার সঙ্গে খানা খেতে বলেছেন। আমি বললাম, ওনাকে গিয়ে বলো সোমবার আমি ঘর থেকে বের হই না। আচ্ছা থাক, কিছু বলতে হবে না। মা রান্না করছিলেন। আমি মাকে বললাম, মা, তোমার একটা সুন্দর শাড়ি দাও তো। হালকা সবুজ রঙের শাড়ি থাকলে ভালো হয়।
কি করবি? আমি বললাম, "শাড়িতে কি করে মা? হয় সিলিং ফ্যানে ঝুলে সুইসাইড করে আর না হয় পরে। আমি পরব।" "শাড়ি এখন পরবি?" "হ্যাঁ, এখন। বাবার বন্ধু এবং বস আহসান সাহেব আমাকে আজ দুপুরে খেতে বলেছেন, সেজেগুজে যেতে হবে।" "সেজেগুজে যেতে হবে কেন?" "উনি বলেছেন এইজন্য। বিশেষভাবে বলেছেন আমি যেন শাড়ি পরে যাই। শাড়ি পরলে আমাকে কেমন দেখায় তা তিনি দেখতে চান।" আমার কথা শুনে মার হাতের খুন্তি মেঝেতে পড়ে গেল। আমি বললাম, "মা, তোমার কাজলদানিতে কি কাজল আছে?" উনি বলেছেন আমি যেন অবশ্যই চোখে কাজল দেই। মেয়েদের চোখে কাজল নাকি তার খুব পছন্দ। মা কাঁদো কাঁদো গলায় বললেন, "লিপি, মা এসব কি বলছিস?" আমি হাই তোলার মতো ভঙ্গি করে বললাম, "যা সত্যি তাই তোমাকে বলছি। তবে তুমি যদি বলো না যেতে তাহলে যেও না।" মা বললেন, "যাওয়ার দরকার নেই। বলে দে তোর জ্বর, শুয়ে আছিস। তারপর যদি ডাক্তার নিয়ে চলে আসেন তখন কি হবে? উনি আমাদের উপর রাগ করলেও তো বিরাট সমস্যা।" "কি সমস্যা?" "বাবা চাকরি চলে যাবে, আমাদের এই বাসা ছেড়ে দিতে হবে।" মা করুণ চোখে তাকিয়ে আছেন। তাকে দেখে মায়া লাগছে। আজ সোমবার। কিন্তু আজকে সোমবার অন্য দিনের মতো না। আমার জীবনে ভালো, ভালো জিনিস ঘটছে। মোস্তফা ভাই কেকের বোতলে করে প্রায় ১ বোতল রক্ত নিয়ে এসেছেন। এখন রক্ত চিকিৎসা শুরু করতে পারব। আহসান সাহেবই ১ম আমাকে শাড়ি পরা অবস্থায় দেখলেন। তিনি যে খানিকটা থতমত খেয়ে গেছেন তা বুঝতে পারছি। মেয়েরা কিছু, কিছু জিনিস বুঝতে পারে। থতমত খাওয়া পুরুষ চোখ নামিয়ে দেয়। তখন তার দৃষ্টি হয় এলোমেলো। থতমত ভাব কাটানোর চেষ্টার কারণে চেহারায় বিরক্তি চলে আসে। এই বিরক্তি নিজের উপরে। আহসান সাহেব বললেন, "উপন্যাস লেখা কি বন্ধ?" "হুম, বন্ধ কেন?" "৮ পৃষ্ঠা লিখেছিলাম, পছন্দ হয়নি বলে ফেলে দিয়েছি।" "ভালো করেছ। ফেলে দেওয়ার অভ্যেস করতে হবে। লেখকের সবচেয়ে বড় বন্ধু হলো ডাস্টবিন। অপছন্দের লেখা ডাস্টবিনে ফেলতে পারা ভালো গুণ। কেউ, কেউ আছে কিছুই ফেলতে পারে না।" আমি মিষ্টি করে হাসলাম। উনি আবারও থতমত খেলেন। বুঝতেই পারছি তিনি কথা খুঁজে পাচ্ছেন না, হাতড়ে বেড়াচ্ছেন। যাই হোক, শেষ পর্যন্ত কথা খুঁজে পেলেন। পৃষ্ঠা কি লিখেছিলে যে ফেলে দিতে হলো?" "ভৌতিক কিছু করতে চেয়েছিলাম। তালাবদ্ধ ঘর খুলে দেখা গেল ঘরের মেঝেতে, বিছানায়, বাথরুমে রক্ত।" তিনি বললেন, "ইন্টারেস্টিং।" লেখাটা ইন্টারেস্টিং হয়নি, ফালতু হয়েছে। "আবার লেখো, রবার্ট ব্রুস হয়ে যাও।" আমি বললাম, "আচ্ছা।" তিনি বললেন, শাড়িতে তোমাকে মানিয়েছে। মাঝে, মাঝে শাড়ি পরবে। শাড়ির যে ক্ষমতা আছে পৃথিবীর অন্য কোনো পোশাকের এই ক্ষমতা নেই।" "কি ক্ষমতা?" "শাড়ি একটা মেয়ের পার্সোনালিটি বদলে দিতে পারে।" আমি উঠে দাঁড়াতে, দাঁড়াতে বললাম, "যাই।" তিনি অবাক হয়ে বললেন, "যাই মানে? তোমাকে দুপুরে আমার সঙ্গে লাঞ্চ করার জন্য রেখেছি।" আমি বললাম, "মা খুব দুশ্চিন্তা করছেন তো, এজন্যে চলে যেতে হবে।" "দুশ্চিন্তা করছেন কেন?" আমি বললাম, "মা মোটামুটি নিশ্চিত আমি আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছি। এজন্য দুশ্চিন্তা করছেন, পাত্র খুঁজছেন আমাকে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। মার ধারণা বিয়ে হলে আমার পাগলামি সেরে যাবে। পাত্র খোঁজা হচ্ছে, একজন পাওয়াও গেছে।" তিনি বললেন, "লিপি, ৫ মিনিট বসো। আমার কথা শুনে চলে যেও। আমার সঙ্গে লাঞ্চ করতে হবে না, তোমার খাবার পাঠিয়ে দিব।" আমি বসলাম। তিনি বললেন, "তোমার মা বলেছেন বিয়ের পর তোমার পাগলামি সেরে যাবে, কথা কিন্তু ঠিক। তবে বিয়ে না করলেও পাগলামি সারবে। তোমার যা হয়েছে তার নাম কালফ লাভ, অর্থাৎ বাছুর প্রেম। বাছুর প্রেমের তীব্র আবেগ থাকে, তবে তা ক্ষণস্থায়ী।" আমি বললাম, "ও আচ্ছা।" তিনি বললেন, "বাছুর প্রেমের সঙ্গে যুক্ত হয়েছে তোমার কল্পনা শক্তি। নানান কিছু তুমি কল্পনা করছো। অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কল্পনা মানুষকে রিয়েলিটির বাইরে নিয়ে যায়। বুঝেছ? হুম। তোমার জন্য যে পাত্র পাওয়া গেছে সে কি করে?" "সে দর্জি।" হাসান সাহেব হতভম্ব গলায় বললেন, "কি বললে?" "দর্জি?" আমি বললাম, "মেয়েদের ব্লাউজ বানানো টাইপ দর্জি না, স্যুট কোট এইসব কাটে। মাস্টার টেইলর। ময়মনসিংহে তাদের বিশাল দোকান। ছেলের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন ৫ নম্বর সেক্টরে।
বাবার সঙ্গে যুদ্ধ করেছেন। বাড়ি কোথায় বললে? ময়মনসিংহ। জি। লেখক হুমায়ুন স্যারের দুঃসম্পর্কে আত্মীয় হন। হুমায়ুন স্যার বলেছেন ছেলে খুব ভালো। তার সঙ্গে কি তোমার এখন খাতির হয়ে গেছে? তা না, আমার একটা লেখা তার কাছে নিয়ে গিয়েছি, তখন থেকে পরিচয়। আমার উপন্যাসে একটা নাম তিনি দিয়ে দিয়েছেন। তিনি নাম রেখেছেন দ্বার কাকের সংসার। নামটা ভালো হয়েছে না? তোমার লেখা উনি পড়েছেন? হুম। যাই লিখি তাকে পড়াই, শাওন আপুকেও পড়াই। শাওন আপুটা আবার কে? আমার স্ত্রী। ভৌতিক যে অংশটা লিখে ফেলে দিয়েছি সেটা শাওন আপু খুবই পছন্দ করেছেন। হুমায়ুন স্যার যেই বললেন ভালো হয়নি, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছি। শাওন আপু তো আর লেখক না, তার কথাই গুরুত্ব দিব কেন? আহসান সাহেব কিছু বললেন না, একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। তবে আমার কথায় বড় রকমের ধাক্কা যে তিনি খেয়েছেন তা বুঝলাম যখন দুপুরে আমার জন্য কোনো খাবার এলো না। খাবার পাঠানোর মতো মনের অবস্থা হয়তোবা তার ছিল না, কিংবা এও হতে পারে তিনি ভুলে গেছেন। সন্ধ্যাবেলা বড় মামা আমাকে ডেকে পাঠালেন। গম্ভীর গলায় বললেন, ফরিদার কাছে শুনলাম তুমি নাকি আজ সেজেগুজে চোখে কাজল দিয়ে বাড়িওয়ালার সঙ্গে দেখা করতে গিয়েছ। ঠিকই শুনেছেন, ফটো সেশন ছিল তো, এজন্যই সেজেগুজে যাওয়া। ফটো সেশন মানে? আমার ছবি তোলা হলো, ফটোগ্রাফার হলো মবিন সাহেব। গ্ল্যামার ফটোগ্রাফিতে তার মতো বাংলাদেশে আর কেউ নেই। ফটো সেশন হলো কেন? কারণ আছে। এখন বলা যাবে না। কেন বলা যাবে না? তোমার এবং বাড়িওয়ালা বুড়োটার মধ্যে সম্পর্ক কি? আমাকে বলো, ছেড়ে কাশো। আমি বললাম, কাশি থাকলে তবেই না ছেড়ে কাশার প্রশ্ন আসে। আমার কোনো কাশি নেই। বড় মামা বললেন, তুমি অবাধ্য, দুর্বিনীত বখাটে একটা মেয়ে, স্পয়েলড গার্ল, বুঝেছ? আমি বললাম, এখনো বুঝতে পারিনি, আপনি বুঝিয়ে নিন। মা পুরো বিষয়ে ধামাচাপা দেওয়ার জন্য বললেন, ভাইজান বাদ দিন, লিপির বয়স কম, সে কি বলে না বলে নিজেও জানে না। বড় মামা বললেন, তোমরা জানতে দাও না বলেই জানে না। এই মেয়ে আমার ঘরে জন্ম নিলে সরল রেখা বানিয়ে ছাড়িয়ে দিতাম। রাতে বড় মামা 2 দফা মিটিং করলেন। মার সঙ্গে মিটিং, বাবার সঙ্গে মিটিং। রাত 11:30টার দিকে বাবা আমার ঘরে ঢুকলেন। তার চিন্তিত শুকনো মুখ দেখে আমার খুব মায়া লাগলো। তাকে খুশি করার জন্য বললাম, বাবা, তোমাদের তাহেরপুর অপারেশনের গল্পটা আরেকবার বলো তো। কেন? আমাকে একটা রচনা লিখতে হবে, মুক্তিযোদ্ধার স্বপ্ন। বাবার মুখে চিন্তিত ভাব মুহূর্তে দূর হয়ে গেল। তিনি তাহেরপুর অপারেশনের গল্প শুরু করলেন। তারপর ঘটনাটা শোনো। 24 ঘন্টা পর প্রথম পেট ভর্তি করে খিচুড়ি খেলাম। খিচুড়ি আর মোরগের সালুন। খাওয়া দাওয়ার পর ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। এমন সময় আমাদের কমান্ডার সালেউদ্দিন বললেন, অস্ত্র হাঁকান না, আমরা তাহেরপুর যাব। বাবার গল্প পুরোটা শোনা গেল না, প্রতিমা এসেছে। সে তো জরপাশ থেকে চোখে ইশারা করছে। আমি বললাম, বাবাকে বললাম, তোমার তাহেরপুর অপারেশনের গল্প শোনার জন্য প্রতিমাও চলে এসেছে। বাবা আমাকে 10 মিনিট দাও, প্রতিমার সঙ্গে জরুরি কিছু কথা বলবো, তারপর দুজনে মিলে তোমার গল্প শুনবো। বাবা বললেন, অবশ্যই, মনে করেই দিস, গৌরাঙ্গের কথা বলবো। সবসময় তার কথা মনে থাকে না। অসাধারণ চরিত্র। বীরুত্তম পদক পাওয়া উচিত ছিল, কিছুই পায়নি। এখন শুনেছি সুনামগঞ্জ শহরে রিক্সা চালায়। আপ্ত আপ্ত প্রতিমা আমার কাছে বিশেষ কাজে এসেছে। সে আমার উপন্যাসের শুরুটা লিখে এনেছে। তার শুরু এরকম, আমাদের বাড়ির রেলিংয়ে একটা দ্বারকাক এসে বসেছে। দ্বারকাকটা সাইজে যথেষ্টই বড়। তার চোখ টকটকে লাল। সে লাল চোখে আমাকে দেখছে। একটা লজ্জা লজ্জা লাগছে, কারণ গায়ে কোনো কাপড় নেই। সম্পূর্ণ হয়ে আমার ঘরে অপেক্ষা করছে। কার অপেক্ষা? শুভ্রর জন্য অপেক্ষা। শুভ্র এখন মার সঙ্গে রাজনীতির গল্প করতে চা খাচ্ছে। তার বাসায় ফিরে যাওয়ার সময় হয়েছে। ফিরে যাওয়ার আগে সে আমার কাছ থেকে বিদায় নিতে এসে দেখবে পেন্টগুন্য বসে আছে। প্রতিমা বলল, এ পর্যন্ত লিখেছি, ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে, তবে শুভ্র নাম দেওয়া যাবে না। শুভ্র হুমায়ুন আহমেদের ক্যারেক্টার, অন্যের চরিত্র নিয়ে কাজ করব না। এখন চল, মুক্তিযুদ্ধের সেশন।
বাবা গল্প বলার জন্য জিহ্বার শান দিয়ে বসে আছেন। রক্ত চিকিৎসার প্রস্তুতি সম্পন্ন। বড় মামার ঘরে কোকের বোতলের এক বোতল রক্ত ঢেলে এসেছি। বোতলে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। গরম পানি দিয়ে ছাঁকিয়ে ঠিক করা হয়েছে। ৩ জায়গায় রক্ত ঢালা হয়েছে। বা মামার টেবিলে, মেঝেতে এবং বাথরুমের বেসিনে। বাথরুমের বেসিনের রক্ত সবচেয়ে ভালো ফুটেছে। ধবধবে সাদা বেসিনে টকটকে লাল রক্ত। বিছানায় খানিকটা ঢালার ইচ্ছা ছিল, কিন্তু বিছানার চাদরটা মেরুন রঙের, ফুটবে না। বাসায় সবাই আছে, শুধু বড় মামা নেই। উনি ঘরে ঢুকলেই খেলা শুরু হবে। আজ পাশা খেলবো নেশা। বড় মামার কি অবস্থা হয় তা দেখার জন্য ছটফট করছি। মা রান্নাঘরে মোর পোলাও রান্না করছেন। সকিনা তাকে সাহায্য করছে। বাবা টিভি ছেড়েছেন। ফুটবল খেলা দেখেছেন। ফুটবল খেলার দর্শক হিসেবে বাবা আদর্শ। তিনি কোনো দলকেই সাপোর্ট করেন না, সবাইকে গালাগালি করেন। বাবার গালাগালি আমার কাছে ফুটবল খেলার চেয়েও ইন্টারেস্টিং লাগে। এই মুহূর্তে বাবা চেঁচাচ্ছেন, সবাই মিলে এটার পাছা বরাবর লাথি দেয় না কেন? বদের বাচ্চা! খেলা জানোস না, খেলতে আইছস কি জন্য? বাড়িতে গিয়ে ছাগলের দুধ খা, বদমাইশ! গালাগালির এই পর্যায়ে বড় মামা বাড়িতে ঢুকলেন। তালা খুলে নিজের ঘরে দাখিল হলেন। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বড় মামা কি রক্তের বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন, নাকি তার এখনো চোখে পড়েনি? টেনশনে আমার শরীর কাঁপা শুরু হয়েছে। একবার কি উকি দিয়ে দেখব? হঠাৎ করে মামার বিকট চিৎকার শুরু হলো। ফরিদা, ফরিদা, এই কে আছে বাসায়? এই! আমরা সবাই হুড়মুড় করে বড় মামার ঘরে ঢুকলাম। বড় মামা বাবার দিকে তাকিয়ে হুঙ্কার দিলেন, এইসব কি? ভাবটা যেন এরকম ঘটনা বাবা ঘটিয়েছেন। বাবা বললেন, রক্ত নাকি? রক্ত কোত্থেকে এলো? রক্তের কথা শুনে সখিনা ওয়াল লাগো মানুষের রক্ত বলে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভঙ্গি করল। বাবা বললেন, ন্যাকামি করিস না, রক্ত কোনোদিন দেখোস নাই? ফুটবল প্লেয়ারের মতো অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিস, তোকে কেউ ল্যাং মেরেছে নাকি? বড় মামা বাবার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, রক্ত কোথা থেকে এসেছে সেটা নিয়ে কথা বলো, খামাখা চাচাচ্ছ কেন? বড় মামার কথা শেষ হওয়ার আগেই মা চেঁচিয়ে উঠলেন, ভাইজান, বাথরুম ভর্তি রক্ত! মাহবুদের খোদা, এইসব কি? পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। বাবা তার বন্ধু ও বস আহসান সাহেবকে ডেকে এনেছেন। তিনি গম্ভীর মুখে রক্ত দেখে আমার দিকে তাকালেন। তার দৃষ্টিতে চাপা হাসি এবং কিছুটা আনন্দ। হাসান সাহেব আমাকে বললেন, লিপি, আমি বিষয়টা নিয়ে চিন্তা করছি। তুমি এক কাপ চা নিয়ে উপরে আসো। আমি বললাম, জি আচ্ছা চাচা। হাসান সাহেব থতমত খেলেন। এই প্রথম আমি তাকে চাচা ডাকলাম। আমি চা নিয়ে নিতে গেলাম না, সখিনাকে দিয়ে পাঠালাম। আমি নিজের কোর্টে বল নিয়ে আসতে শুরু করেছি। আমি জানি আহসান সাহেবের আমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। আমাকে না দেখে সেই ইচ্ছাটা আরো বাড়বে। আমি এর ভিতর দিয়ে গিয়েছি, আমি জানি। সকিনা ফিরে এসে বলল, বড় স্যার আপনারে টেলিফোন করতে বলছে। আমি টেলিফোন করলাম না। ওনার এখন অপেক্ষার পালা। আমার অপেক্ষার পালা শেষ হয়েছে। আমার যদি বাছুর প্রেম হয় তাহলে তারটা কি পৃথক গরু প্রেম? পৃথক গরু প্রেমও কি বাছুর প্রেমের মতো কঠিন? দেখা যাক। আমি টেলিফোন না করলে উনি আমাকে করতে পারবেন না, কারণ আমার নম্বর তিনি ছাড়েন না। উনি জানার আগ্রহ করেননি। ৭ দিন আগের কথা। অনেক ঘ্যানঘ্যানানির পর বাবা আমাকে মোবাইল ফোন কিনে দিয়েছে। ৪,৩০০ টাকা দাম। মোবাইল ফোন নিয়ে প্রথমেই আহসান সাহেবের কাছে গেলাম। আনন্দে খলবল করতে করতে বললাম, এই যে মোবাইল ফোন। উনি বললেন, বাহ, সুন্দর তো! মোবাইলে কমিউনিকেশন কিভাবে হয় জানো? আমি বললাম, না। কমিউনিকেশন হয় মাইক্রোওয়েভে। এখন বলো মাইক্রোওয়েভ কি? আমি জানি না মাইক্রোওয়েভ কি। জানতে চাও? না, জানতে চাই না। আমি আর্টসের ছাত্রী, শুধু শুধু সায়েন্সে যাব না। কম জানা যেমন খারাপ, বেশি জানাও খারাপ। তিনি বিরক্তির মতো ভঙ্গি করলেন। আমি বললাম, আপনার মোবাইল নাম্বারটা দিন। উনি অবাক হওয়ার মতো করে বললেন, কেন? আপনাকে টেলিফোন করব। আমাকে কেন টেলিফোন করবে? তুমি টেলিফোন করবে তোমার বন্ধু বান্ধবকে। আর
তোমার সঙ্গে তো আমার দেখা হচ্ছে। যদি অনেক দূরে কোথাও যাও তখন নম্বর নিও। এমন নম্বর কাউকে দেই না। প্রয়োজন হলে আমি টেলিফোন করি। আপনি টেলিফোন করলেই তো নম্বর উঠে যাবে। আমারটা উঠবে না। আমার ক্ষেত্রে উঠবে প্রাইভেট নম্বর। বুঝেছ? জি। আচ্ছা এখন যাও। আমি চোখ ভর্তি পানি নিয়ে চলে এলাম। তখনই ঠিক করলাম পাশা খেলবো। আইস পাশা খেলবো রে শাম। যে আমার সঙ্গে দাবা খেলায় পারে না, সে পাশা খেলাতেও পারবে না। বড় মামার ঘরে দ্বিতীয় দফায় ভৌতিক আক্রমণ হলো ৪ দিন পরে। এবার মোস্তফা ভাই রক্ত এনে দেয়নি, আমি ব্যবস্থা করেছি। ১ বোতল রুহ আফজা ঢেলে দিয়েছি। এই সিরাপ খুব ঘন, রক্তের মতো ঢাল। নাটক সিনেমায় রুহ আফজা রক্ত হিসেবে ব্যবহৃত হয়। এ প্রথমবারের মতো কোনো হইচই হলো না। সবাই ঝিম মেরে গেল। শুধু আমার ছোট ভাই রুবেল তার গাড়ি নিয়ে ছুটোছুটি করতে করতে চেঁচায়, "অক্ত, অক্ত, অক্ত।" সে রক্ত বলতে পারে না, নাম জিজ্ঞেস করলে বলে উবে। মামার ঘর বন্ধন দেওয়া হয়েছে, ঘরের ৪ কোণায় ৪টা তাবিজ ঝুলছে। মা তার মহিলা পীরের কাছ থেকে মাটির সরাই কি সব যেন লিখে এনেছেন। এ মাটির সরা রাখা হয়েছে বড় মামার বাথরুমে। মহিলা পীর বলেছেন রক্ত বিষয়ক কর্মকাণ্ড জিনদের কারণে ঘটেছে। কাজেই মাটির সরাই বাথরুম শুদ্ধি। জিনরা নাকি বাথরুমে থাকতে পছন্দ করে। জিনের বিষয় অভিজ্ঞ একজন হুজুরকেও আনা হয়েছে। হুজুরের মুখ ভর্তি ছাইদির মতো লাল দাড়ি। তার গা থেকে সস্তা আতরে বৃষ্টি গন্ধ আসছে। তিনি আবার জর্দা দিয়ে পান থাক। আতরের গন্ধের সঙ্গে জর্দার গন্ধ মিলেমিশে ভয়ঙ্কর এক গন্ধ তৈরি হয়েছে। এই গন্ধেই জিনধুর পালিয়ে দেশান্তরী হওয়ার কথা। হুজুর বড় মামার ঘরে পা দিয়ে বললেন, সর্বনাশ। বড় মামা বললেন, সর্বনাশ কেন? যে জিনিস সেই ঘরে আশ্রয় নিয়েছে তার নাম গাইলা। গাইলান হলো জিনদের জাদুকর। একে দূর করতে হলে আজান দিতে হবে। বড় মামা বললেন, আজান দিতে হলে আজান দিন, আজান দিতে তার নিষেধ নাই। হুজুর বললেন, এখন আজান দিয়া লাভ নাই, গাইলান উপস্থিত নাই, উপস্থিত দিতে হবে তার উপস্থিতিতে। বড় মামা বললেন, গাইলান গেছে কোথায়? হুজুর বললেন, সেটা তো আপনাকে বলতে পারবো না জনাব। গাইলান আমাকে তো তার ঠিকানা দিয়া যায় নাই, তার মোবাইল নাম্বারও আমার কাছে নাই। বাবা বললেন, আমাদের করণীয় কি সেটা বলে। গাইলান দেখলে আজান দিবেন, অজু করে পবিত্র হয়ে আজান দিবে। আমি বললাম, হুজুর, হাজারের ক্যাসেট নিয়েছে সারাদিন এই ঘরে বাজালে কেমন হয়? হুজুর কঠিন চোখে আমার দিকে তাকিয়ে বললেন, মেয়ে ছেলের এইসব আলাপে থাকা ঠিক না। গাইলানে প্রধান দৃষ্টি থাকে মেয়ে ছেলের দিকে। আমি হুজুরের সামনে থেকে চলে এলাম। রক্তের বদলে রুয়াবজা দেওয়ার ভয়াবহ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেল। আমার বড় মামার ঘর ভর্তি হয়ে গেল লাল পিঁপড়ায়। সাধারণত কালো পিঁপড়া যেখানে থাকে লাল পিঁপড়া থাকে না। বড় মামার ঘর ভর্তি হয়ে গেল সব ধরনের পিঁপড়ায়। বড় মামা হতাশ গলায় বললেন, এই ঘরের সমস্যা কি কিছুই তো বুঝতে পারছি না। গাইলান ফাইলান সব ফালতুয়া। বাবা বললেন, ঘটনা ঘটছে কিভাবে? বড় মামা বললেন, তা জানি না, আমি পুলিশে খবর দিব, পুলিশ এসে গাইলানকে ধরে নিয়ে যাবে। কথা বলতে বলতে বড় মামা আমার দিকে তাকাচ্ছেন। আমাকে সন্দেহ করছেন না তো? লিপি, জি বড় মামা। ঠিক করে বলো তো, পুরো ঘটনায় তোমার ভূমিকা কি? আমি বললাম, মামা, আমার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় মামা বললেন, বলো শুনি। এটা কি কোনো প্র্যাকটিক্যাল জোক? আমি বললাম, কাইলানের তরফ থেকে প্র্যাকটিক্যাল জোক হতে পারে, আমার তরফ থেকে না। আমি একজন দর্শক, সায়েন্সের ভাষায় অবজারভার। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস দ্বারকাকের সংসার, কিংবা মাঝে মাঝে তব দেখা পাই পর্ব ৪। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।